নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেল ডিকোড লিটারেচারে স্বাগত। আমি আজকে আবার উপস্থিত হয়েছি একটা নতুন ভিডিও নিয়ে, এবং এইখানে আমি আলোচনা করব ইউলিসিস। ইউলিসিস একটি ইম্পর্টেন্ট ভিক্টোরিয়ান পোয়েম, তোমাদের সিলেবাসে রয়েছে, এবং এই সিলেবাসে থাকা পোয়েমটি থেকে সমস্ত ধরনের উত্তর বা প্রশ্ন করার জন্য প্রয়োজন এই সিলেবাসে থাকা পোয়েমটির প্রত্যেকটি লাইন ভালোভাবে অ্যানালাইজ করা, পার্ট বাই পার্ট। এবং শুধু লাইন না, এর ব্যাকগ্রাউন্ডে থাকা কিছু বেসিক্স বা কি অ্যাসপেক্টস একটু জেনে নিতে হবে। আমি প্রত্যেকটি লাইন আলোচনা করব, তার আগে আমি কতগুলো জিনিস আলোচনা করতে চাইছি, তারপরে আমরা ওই পোয়েমটি শুরু করব। এই বেসিক্সগুলো যদি ভালো করে আমরা জেনে নিই, তাহলে আমাদের পোয়েমসগুলো বা এই যে কোনো পোয়েমের এই পোয়েমটি পড়তে আমাদের সুবিধে হবে। সেই জিনিসগুলো আলোচনা করার পর আমি পার্ট বাই পার্ট আলোচনা করব। তুমি যদি এই ভিডিওটা পুরোটা দেখে নাও, আশা করি তোমাদের ইউলিসিসের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে খুব একটা বেশি কিছু ডাউট থাকবে না। তো তোমরা যদি নতুন হয়ে থাকো, আমার সাথে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই ধরনের ভিডিও আমি প্রচুর নিয়ে আসবো, একটার পর একটা, এবং এটা আলোচনা করার পর আমি অ্যানালাইসিস করব লাইন বাই লাইন। ঠিক আছে, চলো শুরু করা যাক। আমি এখানে কিছু বেসিক তথ্য দেওয়ার চেষ্টা করছি, পয়েন্ট আকারে পরপর আলোচনা করে যাচ্ছি। দেখো, তাহলে সবার প্রথমে আমাদের জানতে হয় লর্ড অ্যালফ্রেড টেনিসন সম্পর্কে, ওনার বায়োগ্রাফি। আমি এখানে কিছু বেসিক পয়েন্ট দিয়ে আলোচনা করেছি, তোমরা ডিটেলসে অবশ্যই পড়বে। অ্যালফ্রেড লর্ড টেনিসন, ওনার প্রথম নাম বা পুরো নাম হচ্ছে অ্যালফ্রেড টেনিসন। অ্যাকচুয়ালি লর্ড উনি উপাধি পেয়েছিলেন। আসলে কারণটা কি? তার কারণটা হচ্ছে হি ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ ফার্স্ট ব্যারন বাই কুইন ভিক্টোরিয়া ইন 1883। টেনিসন কি করেন, ইন 1884 ওটি একসেপ্ট করে নেন, মানে তিনি লর্ড অ্যালফ্রেড টেনিসন নামে পরিচিত হন। সেই জন্য আমরা অ্যালফ্রেড লর্ড টেনিসন নামেই ওনাকে জানি। ওনার জন্মটা দেখে নিই, 1809 6 অগস্ট, এবং তিনি মারা যান 1892 6 অক্টোবর। ঠিক আছে, এই বেসিক আমি পয়েন্ট করে করে আলোচনা করছি, তোমরা ভালো করে জানবে। ওনার অ্যাচিভমেন্ট যদি বলা যেতে পারে, অ্যাচিভমেন্ট অনেক কিছুই রয়েছে, কিন্তু এখানে আমি একটা জিনিস আলোচনা করছি যে তিনি হি ওয়াজ অ্যাপয়েন্টেড পোয়েট লরেট অফ গ্রেট ব্রিটেন এন্ড আয়ারল্যান্ড 1850, যখন ওয়ার্ডসওয়ার্থ মারা গেলেন। ওয়ার্ডসওয়ার্থ মারা যাওয়ার পর তিনি পোয়েট লরেট হিসেবে অ্যাপয়েন্টেড হন। ওনার বাবা ছিলেন জর্জ টেনিসন এবং ওনার মা ছিলেন এলিজাবেথ ফিশে। ওকে, তিনি একটি মিডল ক্লাস পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি পড়াশুনো করেছিলেন ট্রিনিটি কলেজ থেকে। তারপরে তিনি আরো পড়াশুনো করেন, এবং এই ক্ষেত্রে একটু বলে রাখা ভালো, এই ট্রিনিটি কলেজ কেমব্রিজ, এইখানেই তার অনেক ফেলো ইন্টেলেকচুয়ালস এর সাথে পরিচয় হয়, এবং তার মধ্যে একজন ছিলেন আর্থার হেনরি হালাম। ওকে, তিনি মারা যাওয়ার পর ওনাকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে ওখানে সমাধি দেওয়া হয়। তো এইভাবে এই বেসিক কিছু পয়েন্ট আমি আলোচনা করছি, এরপরে একটু দেখে নিই। তারপরে ওনার এডুকেশন সম্পর্কে একটু জেনে নিই। তাহলে উনি লর্ড গ্রামার স্কুলে পড়াশোনা শুরু করেছিলেন, এবং সেইখানে 1816 থেকে 1820 খ্রিস্টাব্দে তার যে বেসিক ফাউন্ডেশনাল এডুকেশন সেইগুলো তিনি পেয়েছিলেন। তারপরে তিনি 1827 সালে হি ওয়াজ এনরোল্ড, তিনি এনরোল্ড হন ট্রিনিটি কলেজে কেমব্রিজে, এবং সেইখানেই তিনি তার পোয়েটিক ট্যালেন্টসকে এক্সপ্লোর করার, ফ্লারিশ করার সুযোগ পান। এই ক্ষেত্রে বলে রাখা ভালো, এই ট্রিনিটি কলেজ কেমব্রিজে পড়াশোনা করাকালীন তার সাথে অনেক ফেলো ইন্টেলেকচুয়ালসদের পরিচয় হয়, এবং তার মধ্যে একজন ছিলেন আর্থার হেনরি হালাম, এবং এইখানে তিনি দ্য অ্যাপোসেলসে জয়েন করেন। এখন অ্যাপোসেলসটা কি? এটি একটি ইন্টেলেকচুয়াল ডিবেটিং সোসাইটি। ঠিক আছে, তিনি তার মেম্বার হয়ে যান, এবং একই সাথে সেই সময় ওই অ্যাপোসেলসে জয়েন করার পরে ওইখানেই অ্যাকচুয়ালি তার আরো বন্ধুত্ব বেড়ে যায় আর্থার হেনরি হালামের সাথে। তাহলে তিনি প্রথমে লর্ড গ্রামার স্কুল, তারপরে ট্রিনিটি কলেজ, এবং মেম্বার হন, এবং এইখানে মেম্বার হওয়ার পর থেকে তার যে পোয়েটিক ট্যালেন্ট এইগুলোর ফ্লারিশ ঘটে, এবং তার ইন্টেলেকচুয়াল পার্সপেক্টিভস সেইগুলোরও আরো বেশি পরিমাণে বেরিয়ে আসতে থাকে কবিতার মাধ্যমে। নেক্সট আরো কতগুলো পয়েন্ট আমরা জেনে নিই। যেমন ধরো তার মেজর ওয়ার্কস, তাহলে এই অ্যালফ্রেড লর্ড টেনিসনের অনেক ইম্পর্টেন্ট ওয়ার্কস রয়েছে আমাদের সিলেবাসে, আমরা পড়ি, আমাদের গুটি কয়েক তথ্য একটু জেনে নিতে হবে। একটা কবিতা পড়ার আগে বেসিক এইগুলো আমাদের জানতেই হয়। তাহলে ওনার যে ইম্পর্টেন্ট লেখনীগুলো ছিল তার মধ্যে সেগুলো কোনগুলো? এই যে দ্য লেডি অফ স্যালেন্ট, এটি একটি ইম্পর্টেন্ট কবিতা, ওয়ান অফ হিজ মোস্ট ফেমাস ন্যারেটিভ পোয়েমস। সাধারণত এটি ইট ইজ বেসড অন আর্থারিয়ান লেজেন্ড। তারপরে হচ্ছে ইন মেমোরিয়াম AHH, এটি একটি এলিজিয়াক পোয়েম। আশা করি তোমরা জানো যে আর্থার হেনরি হালাম মারা যাওয়ার পর, আর্থার হেনরি হালাম মারা যাওয়ার পর ওনাকে উৎসর্গ করে ট্রিবিউট দিয়ে তিনি লিখেছিলেন এই এলিজিয়াক পোয়েম ইন মেমোরি AHH। ওকে, ইউলিসিস এটি একটি ড্রামাটিক মোনোলগ, যেটি আজকে আমাদের পড়ার বিষয়। নেক্সট হচ্ছে দ্য লোটাস ইটার্স, এটিও একটা ইম্পর্টেন্ট লেখনী, হোমারের ওডিসি থেকে নেওয়া একটা এপিসোড থেকে লেখা হয়েছে এই দ্য লোটাস ইটার্স।
নেক্সট হচ্ছে টিথোনাস, এটি একটি ড্রামাটিক মনোলগ, এর মধ্যে মর্টালিটি ইমর্টালিটি এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। নেক্সট হচ্ছে মড, এটি একটি ন্যারেটিভ পোয়েম যার মধ্যে লাভ ম্যাডনেস এই বিষয়গুলো রয়েছে। আমি একটু তাড়াতাড়ি করে এক একটা করে বলে দিচ্ছি, এগুলো শুধু তোমাদের মনে রাখতে হবে, ঠিক আছে। দ্য ইডলিস অফ দ্য কিং, এটি বলা যেতে পারে যে সাইকেল অফ 12 ন্যারেটিভ পোয়েমস, যার মধ্যে কিং আর্থার তার নাইটসদেরকে নিয়ে লেখনীটি রয়েছে, দ্য ইডলিস অফ দ্য কিং। এবং তারপরে রয়েছে ক্রসিং দ্য বার, ওয়ান অফ হিজ ফাইনাল পোয়েমস, অ্যান্ড ইট হ্যাজ ইন ইট দ্য থিম অফ ডেথ অ্যান্ড স্পিরিচুয়াল জার্নি। ওকে, এইসব বিষয় নিয়ে এই ক্রসিং দ্য বার। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে তোমাদের এই নামগুলো অবশ্যই মনে রাখতে হবে, এবং এই যে লিটারি ওয়ার্কসগুলো, এই লিটারি ওয়ার্কসগুলো সম্পর্কে একটু একটু করে জেনে নিতে হবে ইউলিসিস পড়ার আগে, তাহলে একটা বেসিক ধারণা তোমার হয়ে যাবে যে তিনি কেমন ছিলেন। নেক্সট একটু জেনে নিই ওনার স্টাইল অফ রাইটিং সম্পর্কে। অবশ্যই টেনিসনকে পড়ার আগে, তার কবিতা পড়ার আগে তিনি কি ধরনের লেখক, তিনি কেমন লিখতে পছন্দ করেন, সেগুলো তো আমাদের জানতে হবে অবশ্যই। তো ওনার স্টাইল অফ রাইটিংটি কেমন, চলো। মাইথোলজিক্যাল অ্যান্ড ক্লাসিক্যাল অ্যালিউশনস, টেনিসন তিনি তার লেখনীর মাধ্যমে বা লেখনীতে রোমান গ্রিক মাইথোলজি থেকে অ্যালিউশন নিয়ে নিয়ে এসে লিখতেন। নেক্সট হচ্ছে মিউজিক্যাল কোয়ালিটি, তার কবিতার মধ্যে আমরা একটা এলিভেটেড লিরিক্যাল টোন পাবো, এলিভেটেড লিরিক্যাল ডিকশন পাবো, এবং তার মধ্যে একটা মিউজিক্যাল কোয়ালিটি অবশ্যই থাকে। সেই বিষয়টা আমরা কিছুটা ইউলিসিসের মধ্যেও দেখতে পাবো। নেক্সট হচ্ছে ইমেজারি অ্যান্ড সিম্বলিজম, অবশ্যই তিনি তার কবিতার মাধ্যমে পোয়েটিক ওয়ার্কসের মধ্যে ভিজুয়াল ইমেজারি বিভিন্ন সিম্বলিক এলিমেন্টস ইউজ করে গেছেন, তার কিছুটা আমরা ছাপ ইউলিসিসের মধ্যেও দেখতে পাবো। নেক্সট হচ্ছে ব্ল্যাঙ্ক ভার্স অ্যান্ড ড্রামেটিক মনোলগ, তিনি ব্ল্যাঙ্ক ভার্সে লিখতে পছন্দ করতেন এবং ড্রামেটিক মনোলগেও লিখে গেছেন। আমি একটু পরেই বলবো যে ব্ল্যাঙ্ক ভার্স কাকে বলে, ড্রামেটিক মনোলগ কি জিনিস। তো ইউলিসিসের মধ্যে আমরা ব্ল্যাঙ্ক ভার্স এবং ড্রামেটিক মনোলগ দেখতে পাবো। নেক্সট হচ্ছে থিমাটিক এক্সপ্লোরেশন, মানে তিনি কোন বিষয় বা থিমস এর উপর বেশি লেখনী ধারণ করেছেন, যেমন টাইম, লস, হিরোইজম, মর্টালিটি, ফেথ, পার্সিভারেন্স, এইগুলো আমরা তার ওয়ার্কস এর মধ্যে দেখতে পাবো। এখন বেসিক্যালি আমি একটু ছোট্ট করে কতগুলো পয়েন্ট বললাম, এইটা যদি আমরা বুঝতে পারি তাহলে তার লেখনীগুলো অবশ্যই বুঝতে পারবো। এই হচ্ছে তার স্টাইল অফ রাইটিং। আমি একটু তাড়াতাড়ি করে একটা পয়েন্ট বলে যাচ্ছি, তোমরা এই পয়েন্টগুলোকে একটু ডিটেলসে আলোচনা করবে, ডিটেলসে পড়াশোনা করবে। নেক্সট হচ্ছে কন্ট্রিবিউশন টু লিটারেচার। এখন বিষয়টা হচ্ছে আমাদের যে টপিকটি রয়েছে ইউলিসিস, তো স্বাভাবিকভাবে ওনার যিনি পোয়েট, তার কন্ট্রিবিউশন লিটারেচারে কি অবশ্যই সেটা জেনে নিতে হবে আমাদের। যেমন ভিক্টোরিয়ান পোয়েটিক আইডেন্টিটি, তার কবিতার মানে তার তিনি যে লেখনীগুলো লিখে গিয়েছেন, যে কবিতার মধ্যে আমরা ভিক্টোরিয়ান ইথোস, ভিক্টোরিয়ান ফিলোজফি, ভিক্টোরিয়ান প্রিন্সিপালস, ঠিক আছে, ভিক্টোরিয়ান এথিক্স, ভিক্টোরিয়ান মোরাল কনসার্নস, এইগুলো আমরা দেখতে পাবো। তো স্বাভাবিকভাবেই তিনি তার কবিতার মাধ্যমে এগুলোকে এক্সপ্লোর করেছেন, এবং রিডার্সরা যখন সেইগুলো পড়েছে তো ভিক্টোরিয়ান পোয়েটিক আইডেন্টিটিকে এক্সপ্লোর করতে আরো বেশি পরিমাণে পেরেছে। নেক্সট হচ্ছে সিনথেসিস অফ ট্রেডিশনস। ইয়েস, বিশেষ করে টেনিসনের লেখা কবিতাগুলোতে রোম্যান্টিক আইডিওলজি, রোম্যান্টিক ইমাজিনেশনের সাথে তিনি ভিক্টোরিয়ান মোরাল কনসার্নকে অ্যামালগামেট করে দিয়েছেন, মানে মিশ্রণ করেছেন। যেমন যদি আমি একটু ছোট্ট করে উদাহরণ দিই, এই যে ধরো ইউলিসিসে তিনি কি করতে চেয়েছেন, ইউলিসিসে তিনি চেয়েছেন যে টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, অনেক 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 জানতে চেয়েছেন। এটা কোথাও না কোথাও একটা রোম্যান্টিক আইডিওলজি অবশ্যই পড়ে, তার সাথে ভিক্টোরিয়ান আইডিওলজি দুটোকে মিশিয়ে দিয়েছেন। আরো এক্সপ্লোর করবো, যতই আমি আমার মধ্যে বা আমার পথে বাধা আসুক না কেন, বিপত্তি আসুক না কেন, আমি আরো এগিয়ে যাব, এই ধরনের একটা অ্যামালগামেশন আমরা তার কবিতার মধ্যে দেখতে পাই। তাহলে বলা যেতে পারে যে টেনিসন তিনি সিনথেসাইজেশন করেছেন বা সিনথেসিস করেছেন অফ ট্রেডিশনস লাইক রোম্যান্টিক ইমাজিনেশন অ্যান্ড ভিক্টোরিয়ান মোরাল কনসার্নস। নেক্সট হচ্ছে আর্থারিয়ান রিভাইভাল। ইয়েস, আর্থার, কিং আর্থার এবং তার নাইটস, এইগুলো আমরা মিডাইভাল এজে পড়েছি। তো স্বাভাবিকভাবেই আবার তিনি তার কবিতার মাধ্যমে এগুলোকে ফিরিয়ে নিয়ে এসেছেন মডার্ন রিডার্সদের জন্য, ভিক্টোরিয়ান রিডার্সদের জন্য, রাইট। থিমাটিক ইনফ্লুয়েন্স, তো তিনি তার লেখনীর মাধ্যমে তার পরের জেনারেশনকে শিখিয়ে গেছেন পার্সিভারেন্স, ডিউটি, ফেথ, রেসপন্সিবিলিটি, আরো এক্সপ্লোর করতে যাওয়া, বাধা বিপত্তির সামনে মাথা না নত করা, এই রকম কিছু কিছু ফিলোসফি। তো স্বাভাবিকভাবে এইগুলো তিনি কবিতার মাধ্যমে এক্সপ্লোর করেছেন, এবং আমরা যখন সেই কবিতাগুলো পড়ছি আমরা এগুলো জানতে পারছি। ঠিক আছে, এই হচ্ছে ওনার কন্ট্রিবিউশন টু লিটারেচার। তো এই বেসিক আমি কিছুগুলো বললাম,
একটু তাড়াতাড়ি করে করে বললাম যাতে সময়টা একটু কম লাগে, হয়তো ভিডিওটা একটু লেন্দি হচ্ছে, কিন্তু যদি জানতে হয় তাহলে তো একটু দেখতেই হবে। তো সেক্ষেত্রে আমরা ইউলিসিস পড়ার আগে টেনিশনের এই বিষয়গুলো একটু দেখে নেবে। আমি পয়েন্ট করে বললাম, তোমরা একটু ডিটেলসে দেখবে। এরপরে সরাসরি চলে আসছি আমরা ইউলিসিস নামক কবিতাটিতে। ইউলিসিসের মধ্যে কি আছে চলো দেখে নেওয়া যাক। ডেট অফ কম্পোজিশন অ্যান্ড পাবলিকেশন, এটি 1833 সালে লেখা হয়েছে, 1833। আসলে টেনিশনের বন্ধু আর্থার হেনরি হালাম তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর টেনিশন ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিলেন, গ্রিপ স্ট্রিকেন হয়ে পড়েছিলেন। তো স্বাভাবিকভাবে ধরে নেওয়া যেতে পারে যে ইউলিসিস কবিতাটি তারই একটা রেসপন্স। টেনিশনের ব্যক্তিগত ফিলোসফি, তার মেন্টাল কন্ডিশন এবং তার পার্সোনাল এক্সপিরিয়েন্সের ফলস্বরূপ বলা যেতে পারে লেখা হয়েছিল ইউলিসিস। এবং এটি পাবলিশ হয়েছিল 1842 সেকেন্ড ভলিউমস অফ পোয়েট্রি পোয়েমস নামক কালেকশনে। এটি কি ধরনের ওয়ার্ক? ড্রামেটিক মোনোলগ। ইউলিসিস একটি ড্রামেটিক মোনোলগ। নাও হোয়াট ইজ ড্রামেটিক মোনোলগ? ড্রামেটিক মোনোলগ কাকে বলে? ড্রামেটিক মোনোলগ একটি পোয়েটিক ডিভাইস বা ফর্ম অফ পোয়েট্রি, যেখানে একজন স্পিকার তিনি তার ফিলিংস, তার থট, তার সাইকোলজিকে রিভিল করেন, এবং সেখানে অবশ্যই একজন বা একাধিক লিসেনার্স থাকে। তারা কিন্তু সাইলেন্ট ফর্মে থাকবে, তারা কোনো রকম আনসার দেবে না, বাট আমরা স্পিকারের পুরো সাইকোলজি বুঝতে পারবো। এই ধরনের ফর্ম অফ পোয়েট্রিকে বলা হয় ড্রামেটিক মোনোলগ, যেমন রবার্ট ব্রাউনিং এর পোয়েমস গুলো। তো ইউলিসিস একটি ড্রামেটিক মোনোলগ, অ্যাট দ্য সেম টাইম এটি একটি ফিলোসফিক্যাল পোয়েম। অবশ্যই টেনিসনের পার্সোনাল ফিলোসফি, অ্যাট দ্য সেম টাইম ভিক্টোরিয়ান এজের যে ফিলোসফি, ভিক্টোরিয়ান এজের যে কনফ্লিক্ট, ইথোস, কালচার, এইগুলো এর মধ্যে রিফ্লেক্টেড হবে। এটি ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। ব্ল্যাঙ্ক ভার্স মানে আনরাইমড আইম্বিক পেন্টামিটার, কোনো রাইমিং নেই। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে স্টাইল অ্যান্ড ফর্ম। এই যে কবিতাটি আমরা পড়তে চলেছি ইউলিসিস, এই ইউলিসিস নামক কবিতাটিতে কোন ধরনের স্টাইল, টেকনিক, ফর্ম ব্যবহার করা হয়েছে? ব্ল্যাঙ্ক ভার্স, যেটা একটু আগেই বললাম, আনরাইমড আইম্বিক পেন্টামিটার। এখন প্রশ্নটা হলো যে কেন তিনি ব্ল্যাঙ্ক ভার্স ব্যবহার করলেন? কারণ ব্ল্যাঙ্ক ভার্সের মাধ্যমে ন্যাচারাল স্পিচ, কর্ডিয়াল স্পিচ, ডেলি প্রত্যেক দিনের কনভারসেশনের স্পিচ ফুটে উঠেছে, এবং সেই জন্য তিনি ব্ল্যাঙ্ক ভার্সে লিখেছেন। ড্রামেটিক মোনোলগ, এটি পরিষ্কার বুঝতে পারছি যেখানে ফার্স্ট পারসন ন্যারেশনে লেখা হয়েছে। ইউলিসিস নিজেই স্পিকার, তিনি তার ম্যারিনার্স এবং সেলার্সদের উদ্দেশ্যে কিছু বলবেন, তিনি রিডার্সদের উদ্দেশ্যে কিছু বলবেন, যেখানে তার সাইকোলজি, ইমোশন রিভিলড হবে। তো এই জন্য এটাকে ড্রামেটিক মোনোলগ বলা যেতেই পারে। অ্যাকচুয়ালি ড্রামেটিক মোনোলগ, ইনডিড ড্রামেটিক মোনোলগ। লিটারারি টেকনিক্স, প্রচুর টেকনিক্স আছে, প্রচুর ডিভাইসেস ইউজ করা হয়েছে। তার মধ্যে আমি গুটি কয়েক নাম এখানে নিচ্ছি। যখন আমি পার্ট বাই পার্ট এক একটা লাইন অ্যানালাইজ করব, তখন প্রত্যেকটি লাইনে ডিভাইস, ইমেজারি, সিম্বল, ফিগার্স অফ স্পিচ, ইনার মিনিং, সারফেস মিনিং সব আলোচনা করব। এখানে লিটারারি টেকনিক্স হিসেবে এনজামমেন্ট, এনজামমেন্ট বলতে যখন একটা লাইনের সেন্স নেক্সট লাইনে ক্যারি ফরওয়ার্ড হয়ে যায়, সেই লাইনে কমপ্লিট হয় না, তখন তাকে এনজামমেন্ট বলে। তো স্বাভাবিকভাবেই এইখানে আমরা এনজামমেন্টের ইউজ দেখতে পাবো। এছাড়াও মেটাফর, মাইথোলজিক্যাল অ্যালিউশনস এবং রেটোরিক্যাল বা বলা যেতে পারে ফিগার্স অফ স্পিচ প্রচুর ব্যবহার করা হয়েছে। এইগুলো টেকনিকের মধ্যে পড়ছে, এগুলো যখন আলোচনা হবে নিশ্চয়ই জানাবো। এই হচ্ছে স্টাইল অ্যান্ড ফর্ম। নেক্সট হচ্ছে কনটেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড। ইয়েস, কেন লিখেছেন, কখন লিখেছিলেন, কোন কনটেক্সটে লিখেছেন? দেখ, পার্সোনাল ব্যাকগ্রাউন্ড, যেটা আমি শুরুতেই বললাম যে আর্থার হেনরি হালাম মারা যাওয়ার পর তিনি তার পার্সোনাল গ্রিফকে এক্সপ্লোর করার জন্য বা নিজেকে মোটিভেট করার জন্য, নিজেকে ইনফ্লুয়েন্স করার জন্য, বাধার সামনে মাথা না নামিয়ে আরো এগিয়ে যাব, এই ধরনের ফিলোসফিকে তুলে ধরার জন্য তিনি লিখেছেন। ইমোশনাল রেসপন্স ঠিক তাই, দ্য পোয়েম রিফ্লেক্টস গ্রিফ অ্যান্ড দ্য ডিজায়ার টু কিপ গোয়িং। থেমে যাব না যতই বাধা আসুক না কেন। তার কারণটা হচ্ছে মর্টালিটি ইজ কমন, ঠিক আছে, ডেথ ইজ ইনএভিটেবল, মৃত্যু আসবেই, হিউম্যান লস হবেই হবে। তো সেই ক্ষেত্রে আমাদেরকে এখানে থেমে থাকলে চলবে না। এই ধরনের থিম বা এই ধরনের বিষয়কে উপস্থাপনা করার জন্য টেনিসন লিখেছেন ইউলিসিস। নেক্সট হচ্ছে সোর্স অ্যান্ড ইন্সপিরেশন। এটা একটু ইম্পর্টেন্ট। সোর্স অ্যান্ড ইন্সপিরেশন বলতে কি বোঝায় দেখো। এখন আমি প্রথমে এই পার্টে আসি। ইউলিসিস লেখা হয়েছে, যেটা আমি প্রথমেই বলেছিলাম যে টেনিসন তার লিটারারি ওয়ার্কসগুলোর মধ্যে মাইথোলজি থেকে অ্যালিউশন নিয়ে নিয়ে লিখতেন। তো এখানে আসলে ইউলিসিস কে না, ইউলিসিস ইজ দ্য রোমান ফর্ম অফ দ্য গ্রিক ওডিসিয়াস। ওকে, তাহলে আসলে এই যে টেনিসনের ইউলিসিস
হোমারের ইউলিসিসের থেকে ইন্সপিরেশন নিয়েছেন এবং দান্তের ইউলিসিস থেকে ইন্সপিরেশন নিয়েছেন। ঠিক আছে, বিষয়টা কি তাহলে? বিষয়টা হচ্ছে যে ইউলিসিস ইজ দ্য গ্রিক হিরো অফ হোমার্স ওডিসি এবং হু রিটার্ন হোম টু ইথাকা আফটার দ্য ট্রজান ওয়ার। আমরা দেখব যখন কবিতাটা পড়বো তখন ইউলিসিস ট্রয়ের যুদ্ধ করার পর তিনি ইথাকাতে ফিরে এসেছেন। তো এই গ্রিক মাইথোলজি থেকে মানে দান্তের থেকে এবং হচ্ছে যে হোমার থেকে রেফারেন্স নিয়ে বা অ্যালিউশন নিয়ে তিনি লিখেছেন এবং সিনথেসাইজ করেছেন, মিশ্রণ ঘটিয়েছেন। হোমারের ইউলিসিস এক ধরনের এবং দান্তের ইউলিসিস এক ধরনের। টেনিসন করেছিলেন কি দুজনের মিশ্রণ ঘটিয়েছেন। কিভাবে মিশ্রণটা ঘটিয়েছেন সেটা আমি শেষে বলছি। ওকে, দেখো আর কি না, অবশ্যই এর মধ্যে আমরা ভিক্টোরিয়ান এজের যে কনটেক্সট সেটা দেখতে পাবো। ভিক্টোরিয়ান এজে আমরা জানি তখন সায়েন্স ভার্সেস রিলিজিয়ান একটা কনফ্লিক্ট চলছিল, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ নামে যেটা পরিচিত। এবং সেই সময় যেমন ধরো ভিক্টোরিয়ান সোসাইটি ওয়াজ স্ট্রাগলিং উইথ কোয়েশ্চেন্স অফ ফেথ, প্রোগ্রেস, হিরোইজম অ্যান্ড পারপাস। তাহলে সেই সময় এই ফেথ, প্রোগ্রেস, হিরোইজম, পারপাস নিয়ে যে স্ট্রাগল সেইটাও আমরা এর মধ্যে দেখতে পাবো। অ্যাট দ্য সেম টাইম ভিক্টোরিয়ান স্পিরিট, কারণ এই কবিতার মধ্যে যিনি রয়েছেন ইউলিসিস, তিনি রিপ্রেজেন্ট করছেন পারসিভারেন্স, এক্সপ্লোরেশন এবং হচ্ছে যে স্ট্রাইভিং এগেনস্ট অডস। তাহলে এই যে ভিক্টোরিয়ান ইথোস, ভিক্টোরিয়ান প্রবলেম, ভিক্টোরিয়ান কম্প্রোমাইজ এবং তার সাথে সাথে এই ভিক্টোরিয়ান স্পিরিট, এই দুটোরই রিফ্লেকশন আমরা ইউলিসিস নামক কবিতাটিতে দেখতে পাবো। নেক্সট হচ্ছে মিডাইভাল লিটারেচার। ইয়েস, তোমাদেরকে বললে হয়তো বুঝতে পারবে যে দান্তের ইনফার্নো, সেইখানে আমরা দেখো ইউলিসিসকে পানিশ করা হয়েছে। কেন ইউলিসিসকে পানিশ করা হয়েছে? কারণ ইউলিসিস যেতে চেয়েছে, মানে তার এক্সপ্লোর করতে চেয়েছে, টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, টু এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোরড। তো এই বিষয়গুলোর জন্য তাকে, যেহেতু তিনি হিউম্যান লিমিটস অতিক্রম করে যেতে চেয়েছেন, সেই জন্য তাকে পানিশ করা হয়েছে। এই বিষয়টা আমরা দেখতে পাবো। তো এইখান থেকেও রেফারেন্স নিয়ে লেখা হয়েছে, ইন্সপিরেশন নিয়ে লেখা হয়েছে। সেই জন্য আমি বলছি যে গ্রিক মাইথোলজি থেকে, মিডাইভাল থেকে এবং হিস্টোরিক্যাল কনটেক্সট, ভিক্টোরিয়ান স্পিরিট, এইগুলোর সংমিশ্রণ ঘটিয়ে তার ফল হিসেবে আমরা দেখতে পাবো টেনিসনের ইউলিসিস। নেক্সট মাইথোলজিক্যাল রেফারেন্স, যেটা এর আগেই বললাম, সেটা একটু ভেঙে দিই। মাইথোলজিক্যাল রেফারেন্স হয়েছে হোমারের ওডিসি, ঠিক আছে, দান্তের ইনফার্নো, যেখানে ইউলিসিসের স্পিচ আমরা দেখতে পাবো, হেলে রয়েছেন, তিনি পানিশড হয়েছেন, সেখান থেকে বলছেন। টেনিসন এইগুলোর দ্বারা ইন্সপায়ার্ড হয়েছেন। এবং হচ্ছে যে ট্রজান ওয়ার, অবশ্যই তোমরা জানো, এবং ট্রজান ওয়ার, সেখানে আমরা দেখবো যে ইউলিসিস ট্রয়ের যুদ্ধ করার পর তিনি ফিরে এসেছেন ইথাকাতে, সেই হিসেবে ট্রজান ওয়ার। এবং টেলিমেকাসের কথা আমরা ওডিসিতে দেখেছি এবং এইখানেও দেখবো। তাহলে হোমারের ওডিসি, দান্তের ইনফার্নো, ট্রজান ওয়ার, টেলিমেকাস, এগুলো সব মাইথোলজিক্যাল অ্যালিউশনস। এগুলো আমি আগে থেকে একটু বলে রাখছি, কবিতাটা পড়ার সময় আমাদের বুঝতে সুবিধে হবে। আমি তখন আরো অ্যানালাইজ করব, প্রত্যেকটা ট্রয় যুদ্ধ কেন হয়েছে, হোমারের ওডিসিতে কি বলা হয়েছে, এ টু জেড আলোচনা করব। এখন শুধু বেসিক্সটা আমি আলোচনা করছি। নেক্সট হচ্ছে টোন অ্যান্ড পার্সপেক্টিভ। এই পোয়েট্রিতে কি ধরনের টোন দেখতে পাবো, এটা কোন পার্সপেক্টিভে লেখা হয়েছে? দেখো, টোনের মধ্যে পড়ছে রিফ্লেকটিভ টোন, রেস্টলেস টোন, রিজোলিউট এবং মেলানকলিক ইট হিরোইক। রিফ্লেকটিভ বলতে ইন জেনারেল টোন, তিনি কিছু বোঝাতে চাইছেন। থটফুল টোন অবশ্যই, এবং রেস্টলেস, অবশ্যই রেস্টলেস, অস্থির হয়ে উঠেছেন। ইউলিসিস অস্থির হয়ে উঠেছেন কেন? কারণ তিনি অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে চান, তিনি পাচ্ছেন না ওইখানে এইভাবে পেনিলোপের পাশে বসে বসে তিনি এই ইথাকার পিপলদেরকে রুল করতে। কতগুলো লাইন্স বলছি, সেই লাইন্সগুলো বললে হয়তো বুঝতে পারবে। ইউলিসিস বলছে, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল, আই ড্রিঙ্ক লাইফ টু দ্য লিজ, ঠিক আছে, টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থট, ডেথ ক্লোজেস অল বাট সামথিং আর দ্য এন্ড, সাম ওয়ার্ক অফ নোবেল নোট মে ইয়েট বি ডান। এই যে কথাগুলো, এখান থেকেই বোঝা যায় যে ইউলিসিসের মোটো, ইউলিসিসের ফিলোসফি। রেজলিউট, তিনি একদম মানসিকভাবে ডিটারমাইন্ড। দেখো, যে কোনো জিনিস ক্র্যাক করতে গেলে, যে কোনো জিনিস পেতে গেলে রেজলিউশন দরকার। যেমন এক্সাম যদি ক্র্যাক করতে যাও, তাহলে সবার প্রথমে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে ডিটারমিনেশন। ডেস্টিনেশন ইন দ্য সেন্স আমি ওইখানে পৌঁছবো, সাকসেস পাবোই পাবো। ডিসিপ্লিন অবশ্যই তোমাকে সাকসেস দিকে নিয়ে যাবে। ঠিক তেমনটাই তোমাকে হৃদয়ে মেনে নিতে হবে যে হ্যাঁ আমি পারবো, লাইক দ্যাট। মেলানকলিক ইয়েট হিরোইক, এইখানে যখন পুরো কবিতাটা পড়বো, মেলানকলিক এবং হিরোইক টোন দুটো একসঙ্গে দেখতে পাবো। দে আর জাস্টাপোজড। হাউ? ইউলিসিস তিনি মেলানকলিক টোনে কথা বলবেন কেন? কারণ তিনি বলবেন তিনি এজেড হয়ে গেছেন। দেখবেন ওখানে একটা শব্দ হচ্ছে গ্রে স্পিরিট। তাহলে তিনি বলবেন যে আমার এই সোল কিন্তু এখনো সেই ভিগার, ভাইটালিটি, ভাইভাসিটি হারায়নি, কিন্তু আমি ফিজিক্যালি এখন ওল্ড, সেই জন্য মেলানকলিক। বাট তিনি অ্যাপিল করবেন লাইক আ ট্রু লিডার। তিনি তার ম্যারিনার্সদেরকে, সেলার্সদেরকে বলবেন
যে এখনো দেরি হয়ে যায়নি, ঠিক আছে। তো হিরোইক টোন, মেলানকলিক টোন, বোথ আর দেয়ার। পার্সপেক্টিভ যদি দেখা যায়, ফার্স্ট পার্সন এটা লেখা হয়েছে, অবশ্যই যেহেতু ড্রামাটিক মনোলগ, ইউলিসিস নিজেই স্পিকার, তিনি কথা বলছেন, তিনি ইন্সপায়ার করার চেষ্টা করছেন, সবাইকে বলছেন, তার ম্যানেজার্সকে, তার সেলার্সদেরকে। এখানে ইন্ট্রোস্পেক্টিভ এবং ফিলোজফিক্যাল ওয়েতে দেখতে পাবো। ইন্ট্রোস্পেক্টিভ কথার অর্থ কি না, আত্মসমালোচনা করা। তো তিনি নিজেকে আত্মসমালোচনা করছেন কিভাবে, যে তিনি কি কি পেয়েছেন, কি কি হারিয়েছেন, আর কি কি পেতে পারেন, এবং সেইখানে তিনি ফিলোজফিক্যাল কিছু ধারণাও দিয়ে গেছেন, ঠিক আছে। ইউলিসিস ড্রামাটিক মনোলগ হিসেবে তিনি এখানে তার ম্যারিনার্সদের উদ্দেশ্যে বলছেন। বাট হ্যাঁ, এইখানে আমি দেখো, এই ক্ষেত্রে আমাকে একটু বুঝিয়ে দিতে হবে, ইউলিসিস অ্যাড্রেসেস দ্য রিডার হিমসেলফ অ্যান্ড হিজ ম্যারিনার্স ইন ডিফারেন্ট সেকশনস। ইউলিসিস তার ম্যারিনার্সদেরকে তো বলছেন, আমরা রিডার হিসেবে টেনিশনের কাছ থেকে তার ফিলোসফিটা জানতে পারছি। টেনিশন আমাদেরকে বলছে যে অবস্টাকলস, হিন্ড্রেন্সেস এলে সেটাকে ওভারকাম করতে হবে, হার মানলে হবে না। তো সেই জন্য আমি বলছি যে রিডার্স, এবং এই জায়গাতে বলতে পারি যে ইউলিসিস নিজেকেও উদ্বুদ্ধ করার চেষ্টা করছেন এইগুলো বলে, যার মাধ্যমে বা যার দ্বারা আমরা এটা বুঝতে পারছি যে টেনিশন যখন গ্রিফ স্ট্রিকেন ছিলেন, টেনিশন নিজেকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছিলেন এইভাবে হিরোইক্যালি। তো সেই জন্য আমি বলছি ইউলিসিস অ্যাড্রেসেস দ্য রিডার হিমসেলফ অ্যান্ড হিজ ম্যারিনার্স ইন ডিফারেন্ট সেকশনস। ওকে, নেক্সট, ভিক্টোরিয়ান ফিলোসফি ইন দ্য পোয়েম। এই যে কবিতাটা আমরা পড়তে চলেছি ইউলিসিস, এই ইউলিসিস মধ্যে আমরা কিছু ভিক্টোরিয়ান এজের ফিলোসফি পাবো। সেই ফিলোসফিগুলো আমাদের বুঝতে হবে, যদি না বুঝতে পারি তাহলে ইউলিসিস কবিতাটা আমরা বুঝতে পারবো না। যেমন কোন কোন ফিলোসফি বা কোন কোন দিক রয়েছে, চলো দেখে নেওয়া যাক। দেখো, এন্ডিওরেন্স অ্যান্ড ডিউটি, ইয়েস, এটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ভিক্টোরিয়ান ভার্চুস। দেখো, এন্ডিওরেন্স অ্যান্ড ডিউটি, রেসপন্সিবিলিটি পালন করতেই হবে, ডিউটি বাউন্ড হতেই হবে। যতই তোমার জীবনে ঝড় ঝাপটা আসুক না কেন, তোমাকে সেগুলো এন্ডিওর করতে হবে এবং সেগুলোকে অ্যাকসেপ্ট করে নিতে হবে হাসি মুখে, যেমন ইউলিসিস করে নিতেন। তো এই ইউলিসিসের ভেতরের ফিলোসফিটা কোথাও না কোথাও ভিক্টোরিয়ান এজের ফিলোসফিকে রিফ্লেক্ট করছে। টেনিশন এটাই এখানে বোঝানোর চেষ্টা করেছেন। ফেথ ইন প্রোগ্রেস অ্যান্ড হিউম্যান উইল, ইয়েস, এটাও একটা মানে ভিক্টোরিয়ান আইডিওলজির মধ্যে একটা পড়ে, যে প্রোগ্রেসিভ ওয়েতে টেকনোলজির মাধ্যমে হিউম্যান উইলকে এস্টাবলিশ করার মাধ্যমে এগিয়ে যাওয়া। হিরোইক আইডিয়াল, অবশ্যই। তাহলে দেখো, ইউলিসিসের মধ্যে যে হিরোইজম রয়েছে, সেই হিরোইজম, যে কারেজ, যে এন্ডিওরেন্স দেখানোর চেষ্টা করেছেন টেনিশন, সম্ভবত ওর ওইটার মাধ্যমে বা ওই মেসেজটার মাধ্যমে ভিক্টোরিয়ান এজের যে ভিক্টোরিয়ান স্পিরিট সেটাকে রিভিল করার চেষ্টা করেছেন। নেক্সট হচ্ছে পাবলিক ডিউটি ভার্সেস প্রাইভেট ডিজায়ার, ইয়েস। যেমন ধরো, ইউলিসিস যদি তোমরা কেউ কেউ পরিচিত দেখতে পাবে, ইউলিসিস অ্যাজ আ কিং, অ্যাজ আ হাজব্যান্ড, অ্যাজ আ ফাদার, তিনি কোনো ডিউটি পালন করেননি নিজের প্রাইভেট ডিজায়ার, অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করার জন্য। তাহলে কোথাও না কোথাও এই ইউলিসিসের পাবলিক লাইফ এবং হচ্ছে যে প্রাইভেট ডিজায়ার বা পাবলিক ডিউটি ভার্সেস প্রাইভেট ডিজায়ার, এই কনফ্লিক্ট তিনি তুলে ধরেছেন, এবং ইউলিসিসের সাথে কম্পেয়ার এবং কন্ট্রাস্ট করা হয়েছে টেলিমেকাসের। তাহলে এই জিনিসটা আসলে তখনকার ভিক্টোরিয়ান ফিলোসফির একটা অঙ্গ, যেটাকেই টেনিসন দেখানোর চেষ্টা করেছেন ওইখানে। নেক্সট হচ্ছে মর্টালিটি ভার্সেস ইমমর্টালিটি অফ স্পিরিট, ইয়েস। আমি এটাকে কেমন ভাবে বোঝানোর চেষ্টা করছি, দেখো, আমরা সবাই জানি ডেথ ইজ ইনএভিটেবল, আমরা মারা যাবই যাব। ইউলিসিসও জানতেন। ইউলিসিস কি বলেছেন? আই এম বিকাম আ নেম, আমি নামে পরিণত হয়েছি। তিনি নামে পরিণত হয়েছেন কিভাবে? তিনি জানেন ফিজিক্যালি তিনি মর্টাল, কিন্তু তার নামটা ইমমর্টাল হয়ে গেছে তার অ্যাকশনের মাধ্যমে। অল এক্সপিরিয়েন্স ইজ অ্যান আর্ট where through glimpse that untraveled world. দেখো, I am become a name, I cannot rest from travel, I'll drink life to the lees. এই যে লাইন্সগুলো, এই লাইন্সগুলোর মাধ্যমে তাহলে দেখো ইমমর্টালিটি অফ স্পিরিট। আমি আজকালকার জগতে তুমি যে কোনো ফেমাস পার্সনের নাম নেবে, সে নামে পরিণত হয়েছে। সে যদি মারাও যায় ফিজিক্যালি, তার নামটা থেকে যাবে। তাহলে মর্টালিটি ভার্সেস ইমমর্টালিটি অফ স্পিরিট, এটা এখানে রয়েছে। ইউলিসিস জানে যে সে যে কাজ করে গেছে, যেভাবে ট্রাভেল করেছে, যেভাবে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে, আজকে সে নামে পরিণত। তার নামটা, সেই নামটাই অ্যাকচুয়ালি তার ইমমর্টালিটি অফ স্পিরিটটাকে রিফ্লেক্ট করছে। এই ফিলোসফিটাও আমরা এখানে দেখতে পাবো। এই এক্সপ্লোরেশন, টু সি দ্য আনসিন, টু নো দ্য আননোন, টু এক্সপ্লোর দ্য আনএক্সপ্লোরড, এই যে বিষয়বস্তু, এই যে ফিলোসফি, তখনকার যুগে ভিক্টোরিয়ান এজের যে ফিলোসফি, সেগুলো এই পোয়েমের মধ্যে রিফ্লেক্ট হচ্ছে। নেক্সট হচ্ছে থিমস। থিমগুলো একটু তোমাদের হয়তো স্ক্রিনে একটু ছোট ছোট দেখাতে পারে, একটু চেষ্টা করবে। হ্যাঁ, আমি মানে অনেকগুলো দেখাতে গিয়ে এখানে এইভাবে হয়েছে। হ্যাঁ, চলো আলোচনা করছি। রেস্টলেসনেস অ্যান্ড ডিসকন্টেন্ট উইথ দ্য প্রেজেন্ট, ইয়েস, ইউলিসিস। এই থিমসগুলো পার্টিকুলারলি ইউলিসিস নামক কবিতার ভেতরে রয়েছে।
তো দেখো, ইউলিসিস আমরা জানি যে ইথাকাতে ফিরে আসার পর হি ইজ নট স্যাটিসফাইড, তিনি বোর ফিল করছেন। এই মোনোটোনাস লাইফ তিনি মেনে নিতে পারছেন না, এই বরডম তিনি মেনে নিতে পারছেন না, সেই জন্য তিনি হচ্ছে যে রেস্টলেসনেস এর মধ্যে ভুগছেন। এই বিষয়টা আমরা এখানে দেখতে পাবো। হিরোইজম অ্যান্ড দ্য পারস্যুট অফ নলেজ, এই হিরোইজম এবং তিনি নলেজকে আরো জানতে চান, তিনি আরো 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 এই ফিলোসফিতে বিশ্বাস করেন বলেই তিনি রেস্টলেসনেস এর মধ্যে ভুগছেন, তিনি স্যাটিসফাইড হতে পারছেন না। এই বিষয়টা আমরা দেখতে পাবো। এজিং অ্যান্ড মর্টালিটি, ইয়েস, এই কবিতাতে আমরা দেখবো যে ইউলিসিস মেনে নেবেন যে তিনি মর্টাল, তিনি বৃদ্ধ হয়ে গেছেন, এবং এটা এই হিউম্যান লিমিটেশনস, লাইফ স্প্যান যে বেশি নয়, হ্যাঁ, সেটা আমরা মেনে নেব বা তিনি মেনে নেবেন। তিনি মেনে নেওয়ার পরেও তিনি এগিয়ে যেতে চাইবেন। লাইফ পাইল্ড অন লাইফ বলে লাইন আছে। লেগেসি অ্যান্ড সাকসেশন, অবশ্যই নেক্সট জেনারেশনের জন্য রেসপন্সিবিলিটি। দেখো, এই থিমটা আমরা দেখতে পাবো বিশেষ করে টেনিসন যখন ইউলিসিসের সাথে টেলিমেকাসের তুলনা করবেন। যেই জিনিসগুলো ইউলিসিস ল্যাক করেছিলেন সেই একই জিনিস টেলিমেকাসের মধ্যে রয়েছে। ওখানে লাইন আছে, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, এটার দ্বারাই বোঝা যাবে হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন। তাহলে নেক্সট জেনারেশনের জন্য বিশেষ করে যে কি ডিউটি হওয়া উচিত ইউলিসিস সেটা বলে গেছেন, বোঝানোর চেষ্টা করেছেন, তিনি অ্যাডমিট করে নিয়েছেন। নেক্সট হচ্ছে হিউম্যান পারসিভারেন্স, ইয়েস, স্ট্রংলি ডিটারমাইন্ড থাকতে হবে। যতই অবস্টাকল আসুক না কেন, ইউলিসিসও ডিটারমাইন্ড, যতই অবস্টাকল আসুক না কেন ইউলিসিস সেটা ওভারকাম করে যাবেই যাবে। কনফ্লিক্ট বিটুইন অ্যাকশন অ্যান্ড রেজিগনেশন, ইয়েস, যখন তোমার কাছে কোনো প্রবলেম আসে, কোনো অবস্টাকল আছে, কোনো হিন্ড্রেন্স আছে, তোমার কাছে দুটো অপশন খোলা থাকে, হয় তুমি সেই বাধার কাছে মাথা নত করে দাও, নয় তুমি সেই বাধাটার সাথে লড়াই করে এগিয়ে যাও। তো এখানে আমরা দেখব এই কনফ্লিক্ট, অ্যাকশন ভার্সেস রেজিগনেশন, তুমি কি করবে, দ্য চয়েস বিটুইন স্ট্রাইভিং অ্যান্ড অ্যাকসেপ্টিং ওয়ান্স ফেট। ইউলিসিস কিন্তু এগিয়ে যেতে চুজ করেছিল। নেক্সট হচ্ছে স্পিরিট অফ এক্সপ্লোরেশন এন্ড ডিসকভারি। হ্যাঁ, অবশ্যই ইউলিসিস তার ম্যারিনার্সদের কাছে বারবার বলেছেন যে এখনো দেরি হয়ে যায়নি, আমরা এক্সপ্লোর করব। তাহলে এই বিষয়গুলো, তাহলে হিউম্যান ড্রাইভ টু ভেঞ্চার ইনটু দ্য আননোন, অজানাকে জানার ইচ্ছে, তীব্র ইচ্ছে, এই যে রেনেসাঁ স্পিরিট, আরো মোর অ্যান্ড মোর, এই বিষয়গুলো আমরা দেখতে পাবো এই কবিতাটিতে, ইউলিসিস নামক কবিতাটিতে। আমরা আলোচনা করি সিম্বলস। নেক্সট, সিম্বল অনেক রয়েছে, প্রত্যেকটি লাইন থেকে সিম্বল বার করা যেতে পারে। আমরা একটা কাজ করছি, আমরা বেসিক কিছু সিম্বল আলোচনা করে নিচ্ছি। যেমন ইথাকা হচ্ছে সিম্বল অফ ডোমেস্টিক স্টেবিলিটি অ্যান্ড ডিউটি। সমুদ্র, সি, যেখানে পাড়ি দেওয়ার কথা বলছি, ডিম সি বলে একটা ফ্রেজ থাকবে। সি হচ্ছে রিপ্রেজেন্টস অ্যাডভেঞ্চার, আননোন, ডেথ। টেলিমেকাস নেক্সট জেনারেশনের সিম্বল অফ অর্ডার অ্যান্ড কন্টিনিউটি। ভয়েজ, ইউলিসিস যে ভয়েজে যাচ্ছে সেই ভয়েজটা একটা মেটাফরিক্যাল ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়। মেটাফরিক্যালি এটাকে বলা যেতে পারে লাইফস জার্নি, এর সিম্বল। ওকে, তবে এই সিম্বলস গুলো ছাড়াও অনেক সিম্বল রয়েছে, বাট এইগুলো বেসিক। নেক্সট হচ্ছে স্ট্রাকচার। পুরো কবিতাটিকে কতগুলো স্ট্রাকচারে ভাগ করা যেতে পারে। 70টা লাইন্স রয়েছে, এই লাইন্স গুলোকে তুমি ভাগ করতে পারবে কেমন করে। যেমন লাইন 1 to 5, প্রথম 5টা লাইনে আমরা দেখবো যে ইউলিসিস ফিলস নো স্যাটিসফ্যাকশন রুলিং ইথাকা, তিনি মেনে নিতে পারছেন না। ট্রয়ের যুদ্ধে এইভাবে লাইফ কাটানোর পরে এই যে ইথাকাতে বসে আছেন তিনি, যেখানে কোনো মুভমেন্ট নেই, যেন তিনি কতগুলো ফ্রেজ বলেছেন, হ্যাঁ, যেমন ধরো ব্যারেন ক্র্যাকস, ঠিক আছে, এবং হচ্ছে যে তিনি বলছেন যে আনইকুয়াল লস, এর দ্বারা তিনি বোঝাচ্ছেন তিনি বিন্দুমাত্র সন্তুষ্ট নন এই রকম জীবন তিনি কাটাতে। লাইন নাম্বার 6 to 21, 6 থেকে 21 নম্বর লাইনের মধ্যে তিনি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে তিনি কি ল্যাক করেছেন, এই রকম লাইফ তিনি চাননি। লাইফ অ্যাকচুয়ালি ইজ মিন্ট ফর অ্যাকশন অ্যান্ড এক্সপিরিয়েন্স, নট রেস্ট। জীবনের ধর্ম ছড়িয়ে পেতে এগিয়ে যাওয়া, সেইটা তিনি মিস করছেন। লাইন নাম্বার 22 থেকে 32 এর মধ্যে তুমি দেখতে পাবে সেখানে কতগুলো মানে রিটরিক্যাল ডিভাইস ব্যবহার করা হয়েছে, যেখানে তিনি বোঝানোর চেষ্টা করেছেন লাইফ উইথাউট মুভমেন্ট ইজ মিনিংলেস, জীবনে মুভমেন্ট ছাড়া সেটি মিনিংলেস। ঠিক আছে, এইখানে আমরা শোর দেখতে পাবো, শোরের একটা খুব সুন্দর রেফারেন্স আমরা দেখতে পাবো, সেখানে তুলনা করা হচ্ছে টু রাস্ট আনবার্নিশ নট টু সাইন ইন ইউজ, এইরকম একটা লাইন রয়েছে। তারপরে লাইন নাম্বার 33 থেকে 43, এখানে আমরা দেখতে পাবো ইউলিসিসের সাথে টেলিমেকাসের কন্ট্রাস্ট, যেটি ইউলিসিসের মধ্যে নেই টেলিমেকাসের মধ্যে রয়েছে, যেটি টেলিমেকাসের মধ্যে নেই ইউলিসিসের মধ্যে রয়েছে। সো বোথ আর ফয়েল টু ইচ আদার, এবং ইউলিসিস টেলিমেকাসের প্রশংসাও করবেন। নেক্সট হচ্ছে লাইন নাম্বার 44 থেকে 53, এইখানে আমরা দেখতে পাবো ইউলিসিস লাইক আ ট্রু লিডার,
তিনি তার ম্যারিনার্সদেরকে, তার সেলার্সদেরকে ইন্সপায়ার করার চেষ্টা করবেন যে এখনো দেরি হয়ে যায়নি, চলো এখনো যাওয়া যেতে পারে, আমরা এখনো হচ্ছে যে অনেক কিছু অ্যাচিভ করতে পারি। ঠিক আছে, নেক্সট হচ্ছে ফাইনালি লাইন নাম্বার 54 to 70, এইখানে হচ্ছে যে ফাইনাল কল তিনি দেখাবেন, এনকারেজ করবেন, এন্ডিউরেন্স দেখাবেন। এবং এখানের এই মধ্যেই আমরা একটা রেনেসার টাইপ স্পিরিট দেখতে পাবো। হ্যাঁ, এবং এর মধ্যেই আমরা সেটানিক একটা রেফারেন্সও পাবো। হ্যাঁ, অবশ্যই সেটানের সাথে ইউলিসিসের কোনো তুলনা হয় না, বাট সেটানের একটা জায়গা আমি না বললে নয়, যখন সেটানকে গড, হ্যাঁ, তোমার হচ্ছে যে ওপর থেকে নিচে পাঠিয়ে দিয়েছেন, সেটান হেলে রয়েছেন, সেটান কিন্তু বারবার এটা বলছেন যে আমার স্বর্গে থেকে দাসত্ব করার থেকে নরকে থেকে রাজত্ব করা অনেক ভালো, বেটার টু রেন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। তো এই যে বিষয়, এই ধরনের হার না মানা, অদম্য ইচ্ছে, এই বিষয়টা আমরা ইউলিসিসের মধ্যেও দেখতে পাবো। এইভাবে স্ট্রাকচারালি তুমি পুরো কবিতাটিকে ভাগ করে নিতে পারো। ঠিক আছে, লাস্ট ফাইনালি দেখো, এটা তোমাদেরকে জানতেই হবে, যেটা আমি প্রথমে বলবো বলে বলেছিলাম। এইটি কি? আমরা আসলে দেখবো যে টেনিসনের ইউলিসিসের মধ্যে ইনফ্লুয়েন্স অফ হোমার অ্যান্ড দান্তে। ঠিক আছে, শর্টে আমি এখানে একটু বলে দিচ্ছি, রেফারেন্স আছে। টেনিসন অ্যাকচুয়ালি দান্তের কাছ থেকেও ইন্সপায়ার্ড হয়েছেন, হোমারের কাছ থেকেও ইন্সপায়ার্ড হয়েছেন। আসলে আগে দেখিনি যে হোমারের ওডিসিতে ইউলিসিস কেমন ছিল। না, ইউলিসিস রিটার্নস হোম টু ইথাকা। হি ইজ টোল্ড বাই দ্য প্রফেট টাইরেসিয়াস that he must take one last voyage before dying peacefully. Portrayed as a hero who longs for rest after struggle, he wants to embrace a life that balances adventure, knowledge and domestic contentment. ঠিক আছে, এখানে ওয়ান্স এর স্পেলিংটা ভুল হয়ে গেছে, একটু কারেকশন করে নেবে। তো এখন বিষয়টা হচ্ছে যে হোমারের ওডিসি, সেখানে ইউলিসিসকে কেমন ভাবে দেখানো হয়েছে। এখানে ইউলিসিস এমন একটা লাইফ চেয়েছিল, সারাক্ষণ ওইভাবে নলেজের পেছনে এক্সপ্লোর করতে থাকবে বা পারসিউট করতে থাকবে, ওরকম না। সে একটা ব্যালেন্স চেয়েছে। কিরকম ব্যালেন্স? না, অ্যাডভেঞ্চারও থাকবে, ডোমেস্টিক কন্টেন্টমেন্টও থাকবে। যখন ট্রয়ের যুদ্ধ থেকে ফিরে আসছে ইউলিসিস, সেখানে সে একটু রেস্ট নিতে চেয়েছে, এবং তাকে প্রফেট টাইরেসিয়াস বলছে যে তোমাকে আরেকবার জার্নিতে যেতে হবে। তাহলে এইখানে হোমারের ওডিসি বা ইউলিসিস এই রকম। দান্তের ইনফার্নোতে ইউলিসিস কেমন? না, ইউলিসিস is punished in hell for pushing beyond human limits. He speaks of his insatiable desire to explore the unknown. He dies tragically while sailing into forbidden waters. দেখো, তাহলে এই জায়গায় বিষয়টা কি, যে ইউলিসিসকে পানিশ করা হয়েছে কারণ তিনি হিউম্যান লিমিটসকেও ক্রস করে গেছেন। তাহলে এইখানে দান্তের ইউলিসিস কেমন? না, তিনি আরো এক্সপ্লোর করতে চান, আরো জানতে চান, আরো দেখতে চান। তাহলে এইখানে দেখো, দান্তের ইউলিসিস কিছুটা আলাদা হোমারের ইউলিসিসের থেকে। টেনিসন কি করেছেন? সিনথেসিস করেছেন, মানে সিনথেসাইজ করেছেন। অ্যাকচুয়ালি তিনি কি করেছেন? হি হ্যাজ কম্বাইন্ড, ওকে, হোমার অ্যান্ড দান্তে, দুজনকে তিনি কম্বাইন করে নিয়েছেন। হি কম্বাইন্স হোমারস হোমকামিং অ্যান্ড দান্তেস ফাইনাল ভয়েজ। তাহলে কোথাও না কোথাও যখন বাড়ি থেকে যাওয়ার একটা ফাইনাল ভয়েজে যাওয়ার কথা ভাবছেন ইউলিসিস, এইটা যেন কোথাও দান্তের কল, আর বাড়িতে ফিরে এসেছেন ট্রয় যুদ্ধের পর, এটা যেন কোথাও না কোথাও হোমার। বাট হ্যাঁ, অবশ্যই তাহলে ইউলিসিসের মধ্যে, টেনিসনের ইউলিসিসের মধ্যে আমরা এই যে কম্বিনেশন দুটো আমরা দেখতে পাবো। সে বাড়িতে ফিরে এসেছে কিন্তু আরো জার্নি করতে চাইছে। তো এই জন্যই আমি বারবার বলছি যে ইউলিসিস হ্যাজ রিটার্ন বাট ফিলস রেস্টলেস অ্যান্ড আনফুলফিলড। টেনিসনের এটাই ম্যাজিক, তিনি দান্তের কাছ থেকেও ইন্সপিরেশন নিয়েছেন, তিনি হোমারের কাছ থেকেও ইন্সপিরেশন নিয়েছেন, এবং দুটো কম্বাইন করে দিয়েছেন। আমি কি বোঝাতে পারলাম? মানে বিষয়টা হচ্ছে যে হোমারের ইউলিসিসের মধ্যে এই রকম যে একটা ইনস্যাটিয়েবল ডিজায়ার সবসময় অল দ্য টাইম, সেটা নেই, দান্তের মধ্যে আছে। তো এই দুটোকে কম্বাইন করেছেন টেনিসন। ইউলিসিসে আমরা এই বিষয়টি দেখতে পাবো। এই হচ্ছে বেসিক্স কিছু জিনিস, যেগুলো তোমাকে মূল যে কবিতাটি লাইন বাই লাইন অ্যানালাইজ করার আগে পড়তে হবে। আমি তাড়াতাড়ি করে একটু পরপর একটু স্পিডে বলে গেলাম। হ্যাঁ, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করো, কারণ এর পরের পার্ট থেকে আমি লাইন বাই লাইন অ্যানালাইজ করবো, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এইরকম করে করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নমস্কার।